আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। আগামী ৭ অক্টোবর শতাব্দীর বর্বরতম নৃশংসতা তথা গাজা যুদ্ধের ১ বছর হতে যাচ্ছে। এই উপলক্ষে আমরা সিরিজ আকারে কয়েকটি পর্ব আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। গাজা যুদ্ধের ১ বছর হবার দ্বারপ্রান্তে এসে দেখা যাচ্ছে ইসরায়েল যেসব লক্ষ্যের কথা বলে গাজা যুদ্ধ শুরু করেছিল এর কোনোটাই অর্জিত হয়নি। হামাসকে নির্মূল করা যায়নি, জিম্মিদেরও উদ্ধার করতে পারেনি জায়নবাদীরা। বরং গাজার পাশাপাশি পশ্চিম তীরেও ইসরায়েলের বর্বরতার হার বহু গুণে শুধু বেড়েছে। গত ১ বছরের গাজা যুদ্ধ আরও কিছু বিষয় স্পষ্ট করেছে। আরও জানব এবারের প্রতিবেদনে। গাজা যুদ্ধ নিয়ে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ৭ অক্টোবর থেকে গাজায় যা ঘটছে তা ঔপনিবেশিক সহিংসতার লক্ষণ ছিল, তবে এটি মূল কারণ নয়। পশ্চিমা বিশ্বের নগ্ন পৃষ্ঠপোষকতার উপর ভর করে ইসরায়েল বিগত ৭৬ বছর ধরে ফিলিস্তিনি জনগণের ৭০%কে জাতিগতভাবে নির্মূল করার চেষ্টা করছে। তারই সহজাত একটি পরিণতি হল এই যুদ্ধ। ইসরায়েল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একটি বর্ণবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে, যার নৃশংসতা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। ইসরায়েল অন্যায়ভাবে গাজাকে বিগত ১৭ বছরের বেশি সময় ধরে অবরোধ করে রেখেছে। গাজাকে বিশ্বের সবচেয়ে বৃহত্তম উন্মুক্ত কারাগারে পরিণত করেছে। গাজার মানুষগুলো এত বছর যাবৎ মানবেতর জীবনযাপন করার পরও বিশ্ব মোড়লেরা তাদের দুর্ভোগকে নিয়মিতভাবে অবজ্ঞা করে গিয়েছে। যতক্ষণ না ৭ অক্টোবরের কারণগুলোর সুরাহা না করা হয়, গাজাবাসীর ওপর নির্যাতন বন্ধ না হয় এবং যদি ফিলিস্তিনের অন্যান্য অধিকৃত অঞ্চলের ওপর নিপীড়ন চলমান থাকে, তাহলে এই পরিণতিতে এই অঞ্চলের সার্বিক পরিস্থিতির আরও অবনতি হবে। কারণ ইসরায়েল বা পশ্চিমারা অবরোধ ও নিপীড়নের মাধ্যমে ফিলিস্তিনিদের ইচ্ছাকে যেভাবে নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল, কার্যত তা ব্যর্থ হয়েছে। গাজায় গত ১ বছরের যুদ্ধে ফিলিস্তিনি পুরুষ ও মহিলারা এমন এক বীরত্বপূর্ণ অবিচলতা প্রদর্শন করেছেন যার দ্বিতীয় কোনো নজির আধুনিক ইতিহাসে পাওয়া যায় না। অন্যায়ের তীব্রতা ও যন্ত্রণায় কাতর থাকার পরেও তারা যেভাবে শত্রুদের মোকাবেলা করেছে তা মূল্যায়ন করাও কঠিন। দৃঢ়তা এবং বীরত্বপূর্ণ প্রতিরোধের মাধ্যমে তারা ইসরায়েলি আগ্রাসনের মূল লক্ষ্যকে প্রতিরোধ করেছে। ইসরায়েলিরা যেভাবে তাদেরকে গাজা থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল কিংবা নাকবার মতো পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল, গাজাবাসীর প্রতিরোধের কারণেই ইসরায়েল তা করতে সক্ষম হয়নি। এখানে আরও জানার প্রয়োজন যে গাজায় যারা বসবাস করছেন তার ৭০%-এরও বেশি মূলত শরণার্থী, যারা ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময়ে নিজ নিজ শহর ও গ্রাম থেকে বিতাড়িত হয়েছিল। নাকবার সেই দুঃসহ স্মৃতি গাজাবাসীর প্রতিরোধ বাসনাকে আরও সংহত করেছে। পশ্চিমারা মধ্যপ্রাচ্য ছেড়ে চলে যাওয়ার সময় ঔপনিবেশিক রাজত্বের যে শেষ বীজটি রেখে গিয়েছে তাই হল ইসরায়েল। কৌশলগত ফায়দা হাসিল করতে চেয়ে পশ্চিমারা ইসরায়েল ইস্যুতে যে দ্বিমুখী আচরণ করছে তা এরই মধ্যে বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়ে পড়েছে। ইউক্রেনকে যে যুক্তিতে পশ্চিমারা সমর্থন দিয়েছে, সেই একই প্রেক্ষাপট ফিলিস্তিনের পক্ষে থাকলেও তারা ফিলিস্তিনের প্রতি বৈরী আচরণ করছে। আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের এই প্রতারণামূলক আচরণ আন্তর্জাতিক পরিসরে তাদের নেতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে। গাজা খুবই ছোট্ট একটি এলাকা হওয়ার পরও যেভাবে নিজেদের ইচ্ছা ও প্রতিরোধ বাসনাকে লালন করেছে তা পশ্চিমা মহলের অনেক ষড়যন্ত্রকেই নস্যাৎ করে দিয়েছে। গাজায় ১ বছর যুদ্ধ চলমান থাকার পরও জাতিসংঘ যেভাবে অকার্যকর থেকেছে বা ইচ্ছে করার পরও কিছু করতে ব্যর্থ হয়েছে, তাতে প্রমাণ হয়েছে যে বর্তমান বিশ্বে কোনো আন্তর্জাতিক আইন কার্যকর নেই, বরং পশ্চিমা গুটি কয়েক দেশের বর্বর আইনেই এখন বিশ্ব পরিচালিত হচ্ছে। গত ১ বছরে প্রমাণ হয়েছে যাদের ক্ষমতা আছে তারা যা খুশি তাই করতে পারে এবং তুলনামূলকভাবে ছোট দেশগুলির মধ্যে যারা ১১ মাস আগে ইসরায়েলকে সমর্থন করেছিল তাদেরকে বরং ন্যায্য অবস্থানে নেওয়ার জন্য নানাভাবে হয়রানির শিকার হতে হয়েছে। পশ্চিমা মোড়লেরা নিজেদের স্বার্থ ও এজেন্ডা বাস্তবায়নের জন্য কার্যত ছোট ও ভিন্ন অবস্থান নেওয়া দেশগুলোকে কোণঠাসা করে রাখে।
ফিলিস্তিনি জনগণ, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন এবং অন্যান্য মুক্তিকামী ফোরামগুলো গত এক বছরেই অনুধাবন করেছে যে বৈশ্বিক নীতি এখন স্বার্থের মাধ্যমেই পরিচালিত হয়। বিশ্ব পরিচালনায় নীতি নৈতিকতা বা মানবিকতার আর কোনো অবস্থান নেই। আরব বিশ্ব এবং সেখানকার শাসন ব্যবস্থার দুর্বলতা এবং আগ্রাসী ইসরায়েলের ঔদ্ধত্যের মোকাবেলা করতে তাদের অক্ষমতা এবং শান্তি প্রতিষ্ঠায় তাদের ব্যর্থতা আমাদেরকে হতাশ করেছে। জনগণের সাথে আরব শাসকগুলোর মানসিকতাগত পার্থক্য এখন স্পষ্ট। আরব নেতারা নিজেদের বিলাসিতা এবং পশ্চিমাদের প্রতি অনুগত কৌশল জিইয়ে রাখতে গিয়ে বারবার জনগণের চাহিদাকে অগ্রাহ্য করছে। কিন্তু ফিলিস্তিনিদের পাশে না দাঁড়ানোর ব্যর্থতার জের তাদেরকে বড়ভাবেই দিতে হবে, তারা তা বুঝতে পারছে না। ফিলিস্তিনে যদি পশ্চিমারা তাদের কৌশল বাস্তবায়ন করতে পারে, তাহলে একই পরিণতি ধারাবাহিকভাবে তাদেরকেও হয়তো সহ্য করতে হবে। তাই পশ্চিমাদের সামনে মাথা নিচু না রেখে তাদের বরং অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী প্রতিক্রিয়া প্রদর্শনে মনোনিবেশ করা প্রয়োজন। আরব জনগণ এরই মধ্যে উপলব্ধি করেছে যে ফ্যাসিবাদী ইসরায়েলি শাসনকে ফিলিস্তিনি জনগণের উপর চাপিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়ার মাধ্যমে আরব নেতারা আরব বিশ্বের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছেন। দখলদারিত্বের কোনো প্রতিবাদ তারা করতে পারেননি, উল্টো দখলদার দেশটির সাথে একের পর এক আরব নেতা সম্পর্ক স্বাভাবিক করার মতো ধ্বংসাত্মক সিদ্ধান্ত গ্রহণ করে যাচ্ছেন। অন্যদিকে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ তার নিষ্ক্রিয়তা এবং আগ্রাসনের মোকাবেলায় ভূমিকা পালনে ব্যর্থতার মাধ্যমে তার জনপ্রিয়তা এবং বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। শুধু তাই নয়, বেইজিং ও মস্কো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে জাতীয় ঐক্য রচনা করতে চেয়েছিল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ তার সাথেও তাল মেলাতে পারেনি। এর বিপরীতে ইসরায়েলের সরকার এবং বিরোধীরাও ফিলিস্তিনি জনগণের জন্য শান্তি বা কোনো আপোষ করতে ইচ্ছুক নয়। ফলে ইসরায়েল নিজেরাই অসলো চুক্তিকে ধ্বংস করে দিয়েছে এবং প্রমাণ করেছে তারা শক্তি প্রয়োগ ছাড়া আর কোনো কৌশলের ওপরই আস্থা রাখতে রাজি নয়। ইসরায়েলের দিক থেকে সবচেয়ে বিপজ্জনক যে সত্যটি সামনে এসেছে তা হলো এর শাসন ব্যবস্থা এবং ইসরায়েলি জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ ক্রমাগতভাবে ফ্যাসিবাদের দিকে অগ্রসর হচ্ছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র এসব কিছু দেখেও নীরব থাকছে। তারা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য সত্যিকারের অর্থে কখনোই সৎ ও নিরপেক্ষ হতে পারবে না, বরং তারা ভীষণভাবে ইসরায়েলের প্রতি পক্ষপাতদুষ্ট। আমেরিকা যদি ইসরায়েলকে সীমাহীন সামরিক, আর্থিক ও রাজনৈতিক সমর্থন না যোগাতো, তাহলে দখলদার ইসরায়েল গাজায় এক মাসও যুদ্ধ পরিচালনা করতে পারত না। গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে হত্যা ও ধ্বংসের তীব্রতার পরিপ্রেক্ষিতে ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রিমিনাল জাস্টিস এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টকে রায় প্রদান, বাস্তবায়ন এবং ইসরায়েলের যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য চাপ অব্যাহত রাখা প্রয়োজন। ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রিমিনাল জাস্টিস গাজায় গণহত্যা চলেছে এমন পর্যবেক্ষণ দেওয়ার কারণে পশ্চিমা যেসব দেশ ইসরায়েলকে অস্ত্র এবং মিসাইল দিয়ে সমর্থন করেছিল, তারা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। ভয়াবহ মাত্রার বর্বরতা পরিচালনা করা সত্ত্বেও ইসরায়েল তার যুদ্ধে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং আগামীতেও ব্যর্থ হতে থাকবে। ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনগুলোকে নিশ্চিহ্ন করতে পারেনি এবং পারবেও না। ইসরায়েল ফিলিস্তিনিদেরকে জাতিগত নির্মূলে সফল হবে না। ফিলিস্তিনি আধিপত্য ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে কিংবা স্বাধীনতাকামী সংগঠনগুলোর বিরুদ্ধে ফিলিস্তিনের জনগণকে খেপিয়ে তুলতে ইসরায়েল ব্যর্থ হচ্ছে। ফিলিস্তিনের এই মুক্তিকামী সেনারা জানিয়ে দিয়েছে যে তারা তাদের স্বাধীনতা অর্জনে স্থির থাকবে। আরও কিছু তুলনামূলক ক্ষুদ্রতর বিষয়, বিশেষত সালাহ আল দিন রোড বা ফিলাডেলফি করিডোর নিয়ে নেতানিয়াহুর উগ্র কথাবার্তা সংশ্লিষ্টদের মাঝে বিরক্তিকর উদ্বেগ সৃষ্টি করেছে, বিরক্তিকর কথাবার্তায় পরিণত হয়েছে। গাজায় চলমান যুদ্ধ শেষ হবে তখনই যখন গাজায় দখলদারিত্ব, অবৈধ বসতি স্থাপন, বর্ণবাদী শাসন ব্যবস্থা এবং সার্বিক ঔপনিবেশিক ব্যবস্থার অবসান ঘটবে।
হামাস সহ স্বাধীনতাকামী সংগঠনগুলোর বর্তমান যুদ্ধ কার্যত এমন একটি জনগণের সংগ্রাম যা স্বাধীনতা, মর্যাদা, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং একটি ন্যায্যতা ও শান্তি নিশ্চিত না করে থামবে না। ফিলিস্তিনিদের জন্য বড় চ্যালেঞ্জ হলো অভ্যন্তরীণ বিভাজন। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ও নিজস্ব নিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার যে মহতী উদ্দেশ্য নিয়ে তারা সংগ্রাম করছে, তার সফলতায় বড় প্রতিবন্ধকতা হলো ঐক্যবদ্ধ জাতীয় নেতৃত্ব। ফিলিস্তিন বর্তমান সময়ের প্রধানতম ন্যায় বিচারের ইস্যুতে পরিণত হয়েছে। ফিলিস্তিনিদের সংগ্রাম শুধুমাত্র ইসরায়েলি দখলদারিত্ব এবং গণহত্যার অপরাধের বিরুদ্ধেই নয়, বরং বিশ্বব্যাপী মানবিক ও সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠার যৌক্তিকতাও প্রতিষ্ঠা করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো ঔপনিবেশিক মানসিকতার শাসকদের বিরুদ্ধেও বিশ্বজুড়ে তরুণ প্রজন্মকে একত্রিত করেছে। এগুলোই গাজা যুদ্ধে বিগত 1 বছরে ফিলিস্তিনিদের সবচেয়ে বড় সফলতা। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।